ওকে, তাহলে আমরা যদি প্রথমেই রবার্ট হেরিকের পোয়েম টু ড্যাফোডিলস এ যেতে চাই, তাহলে আমরা সেদিকে প্রোগ্রেস করি। তো আমরা যদি কবিতাটা একটু পড়ার চেষ্টা করি, টু ড্যাফোডিল, তাহলে এখানে দেখবো যে শুরুতে আছে ফেয়ার ড্যাফোডিলস, যেটা হলো কবির মতে ড্যাফোডিল ফুলকে তিনি ডেকে কথাগুলো বলতেছেন, আর কাইন্ড অফ অ্যাড্রেসিং ড্যাফোডিলকে উনি এখানে ফেয়ার শব্দটা দিয়ে ডেকেছেন। ড্যাফোডিল নাউনের আগে ফেয়ার শব্দটি থাকা মানেই হলো আমাদেরকে এটা ইন্ডিকেট করে যে ফ্লাওয়ার্স, ড্যাফোডিলস আর বিউটিফুল। We weep to see you haste away so soon. To haste away means to go away, to move away, to pass away. তো উইপ দিয়ে এখানে কিন্তু আমরা শুধু স্পিকার নিজে না, তার আশেপাশের সব মানুষ, তো তার সময়ের সব মানুষই ড্যাফোডিল ফুলগুলো, ফেয়ার ড্যাফোডিল ফুলগুলো, বিউটিফুল ড্যাফোডিল ফুলগুলো যে দ্রুত চলে যায়, হেস্ট অ্যাওয়ে, দ্রুত শেষ হয়ে যায়, দ্রুত নিঃশেষ হয়ে যায়, দ্রুত ওয়াইডার অ্যাওয়ে, শুকিয়ে যায়। ফুলের ক্ষেত্রে তো আমরা শুকিয়ে যাওয়াটাকে ব্যবহার করি। তো সেজন্য উই মানে কান্না করা, শোক প্রকাশ করা, দুঃখ প্রকাশ করা। অর্থাৎ যে কোনো বিউটিফুল কোনো কিছু আমাদের জীবন থেকে চলে গেলেই তো আমাদের কষ্ট হয়, সাম কাইন্ড অফ এরকম একটা ফিলিং, যে ড্যাফোডিলের এত তাড়াতাড়ি চলে যাওয়াটা মেনে নেওয়া যায় না, দুঃখ প্রকাশ করার মতো ঘটনা। এখানেই প্রথমেই কিন্তু ড্যাফোডিল ফুলকে ফেয়ারনেস এর সাথে কম্পেয়ার করা হয়েছে, বিউটির সাথে কম্পেয়ার করা হয়েছে, অ্যাট্রাকশন বা অ্যাট্রাকটিভনেস বা ফ্যাসিনেশনের সাথে কম্পেয়ার করা হয়েছে। এগেইন ড্যাফোডিল ফুলের দ্রুত চলে যাওয়ার সাথে এখানে একটা মেটাফোর পেয়ে যাচ্ছি পরে লাইন। মেটাফোর নাকি সিমিলি? সিমিলি পাচ্ছি যেহেতু অ্যাজ এর ব্যবহার রয়েছে। As yet the early rising sun has not attained his noon. Early rising sun তো সকালের সান, সকালের সূর্যটা যেটা উঠে সেটা এখনো তার নুন দুপুরে পৌঁছায় নাই। সকালের সূর্যটা দুপুরে না পৌঁছানোর আগেই ড্যাফোডিল ফুলটা চলে যাচ্ছে। তাহলে এখানে কম্প্যারিজন হয়েছে, ড্যাফোডিল ফুলের কম্প্যারিজন তো কিসের সাথে হয়েছে? আর্লি রাইজিং সানের নুনে যাওয়ার সাথে। আর্লি রাইজিং সান, সকালের সূর্যটা খুব দ্রুত দুপুর পর্যন্ত দুপুর হয়ে যায়, বেশি সময় কিন্তু লাগে না, অল্প কয়েক ঘন্টার ব্যবধান মাত্র। তো এই অল্প সময়, সকালের রাইজিং সান উঠতে উঠতেই তো 8টা 9টা বেজে যায়, এরপরে দুপুর হইতে, দুপুর বা 12টা হতে আর কয় মিনিটই বা কয় ঘন্টাই বা থাকে। এত দ্রুত যে চলে যায় সময়, সেই সময়ের সাথে কিন্তু আমাদের ড্যাফোডিল ফুলও চলে যায়। তো এখানে সকালের সূর্য নুন হওয়ার যে দ্রুত সময়, সেই দ্রুততার সাথে তুলনা করা হয়েছে ড্যাফোডিল ফুলের চলে যাওয়ার, সেও খুব দ্রুত চলে যায়। তো এখানে আমরা একটা সিমিলি ব্যবহার পাচ্ছি। এই সিমিলির মাধ্যমে আমরা যদি সকালের রাইজিং সানকে মানব জীবনের একটা পার্ট ধরি, ড্যাফোডিল ফুলকে মানব জীবন ধরি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারি যে মানুষের জীবনটা এই পৃথিবীতে খুব দ্রুত চলে যায়, দ্রুত পাস হবে আমাদের সময়। স্টে এখানে দুইবার একই ওয়ার্ড ব্যবহার করা হয়েছে, যেটার মাধ্যমে একটু গুরুত্ব বেশি পাচ্ছে, ফোকাসটা বেশি আসছে। ড্যাফোডিল ফুলকে আরো বেশি সময় থাকার জন্য আহ্বান করা হচ্ছে। এটা আমরা যদি মানুষের জীবনের সাথে তুলনা করি, তাহলে কিন্তু আমরা সব মানুষই আমাদের জীবনে আমরা আরো বেশি সময় থাকতে চাই পৃথিবীতে, এত দ্রুত মরতে চাই না।
এভাবে একটা তুলনা করা যেতে পারে চাই। অনলাইন ভার্সনে যাই। এরপরে রয়েছে আনটিল দ্য হেস্টিং ডে হ্যাজ রান but to the event song and having prayed together we will go with you well. এখানে আনটিল দ্য হেস্টিং ডে হ্যাজ রান, হেস্টিং ডে মানে হলো দ্রুত চলে যাওয়ার দিনটা, হ্যাজ রান চলে যাওয়ার আগ পর্যন্ত, তার মানে পুরাটা দিন, সারাটা দিন, সন্ধ্যা পর্যন্ত আহ অপেক্ষা করতে বলতেছে ড্যাফোডিল ফুলকে, ভালো কিছুকে, জীবনের সুন্দর কিছুকে, সময়কে ইত্যাদি। বাট টু দা ইভেন সং, ইভেন মানে হলো ইভেনিং, তো সন্ধ্যার সং পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত পরোক্ষভাবে বলা যায় যে সেই সময় পর্যন্ত অপেক্ষা করো। অ্যান্ড হ্যাভিং প্রেইড টুগেদার উই উইল গো উইথ ইউ অ্যালোন, এবং আমরা জানি যে খ্রিস্টিয়ান কালচারে ইভেনিং একটা প্রেয়ার রয়েছে। সেই সেই ইভেনিং প্রেয়ারটা করার পরে তো একসাথে ড্যাফোডিল ফুল এবং মানুষ, কবি, স্পিকার একসাথে যেতে চাচ্ছেন। জীবনের সুন্দর কোনো কিছু জীবন থেকে চলে যাক আর জীবনটা পড়ে থাকুক পেছনে, এরকমটি কবি চাচ্ছেন না। সুন্দর কোনো কিছুর সাথে মানুষেরও চলে যাওয়া উচিত, অথবা মানুষ থেকে গেলে সুন্দরটার সাথে থাকা উচিত। এই পৃথিবীতে মানুষের আকাঙ্ক্ষা থাকেই এটা, যে পৃথিবীতে যেন আমি সুন্দরভাবে থাকি। তো পরোক্ষভাবে এখানে প্রে করা দিয়ে পৃথিবীতে ভালো কাজ করা বোঝায়। রিলিজিয়াস ওয়ার্ক, পায়াস ওয়ার্ক বা নিজের ডিউটি পালন করা ইত্যাদি বোঝায়। তার মানে হলো এত তাড়াতাড়ি মরে যাওয়ার চাইতে নিজের ডিউটি পালন করে যাওয়া ভালো, নিজের ভালো, পৃথিবীতে ভালো কোনো কিছু করে তারপরে মৃত্যুবরণ করা ভালো। সাম কাইন্ড অফ পরোক্ষভাবে ভালো কাজের প্রতি ইঙ্গিত। উই হ্যাভ শর্ট টাইম টু স্টে অ্যাজ ইউ, তোমার মতো আমারও কিন্তু, আমাদেরও শর্ট টাইম রয়েছে, এই সুন্দর ফুলটার মতো আমাদের জীবনও শর্ট। উই হ্যাভ, এখানে কিন্তু আমরা পাচ্ছি একটা মেটাফর, যে ড্যাফোডিলের রয়েছে একটা শর্ট টাইম, আমাদেরও রয়েছে শর্ট টাইম। তো এখানে একটা মেটাফর পাচ্ছি। উই হ্যাভ অ্যাজ শর্ট আ স্প্রিং, এখানে নাকি কম সিমিলি পাচ্ছি, সরি এখানে অ্যাজ এর ব্যবহার ছিল। উই হ্যাভ অ্যাজ শর্ট আ স্প্রিং, স্প্রিং মানে বসন্ত, যে সিজনটা খুব অল্প সময় লাস্টিং করে। তো এখানেও কিন্তু পরোক্ষ হবে আমাদেরকে আরেকটি সিমিলির ব্যবহার দেখানো হচ্ছে, যেখানে স্প্রিং সিজনটা যেহেতু অল্প সময় থাকে, আবার স্প্রিং কে কিন্তু সিজনের রাজা বলা হয়, রাইট, রানী বলা হয়, যে অর্থাৎ সুন্দর সময় বলা যেতে পারে সিজন গুলোর মধ্যে। সেই হিসাবে এই সুন্দর সময়টা আমাদেরও খুব কম থাকে জীবনে, অসুন্দর সময় বেশি থাকে, কিন্তু আমরা সেই অসুন্দর সময় চাচ্ছি না, সুন্দর সময়টা চাচ্ছি যেন প্রে করতে পারি টুগেদার। অ্যাজ কুইক আ গ্রোথ টু মিড ডেকে, তো এত দ্রুত স্প্রিংটা চলে যায়, আমাদের জীবনটাও চলে যায়, যেন আমাদের গ্রোথটা হয় হলো ডিকে হওয়ার জন্য, ধ্বংস হওয়ার জন্য। এটা খুব দ্রুত চলে যায় আমাদের জীবনটা। অ্যাজ ইউ, তোমার মতোই, অর এনিথিং, অথবা অন্য যে কোনো কিছুর মতোই। উই ডাই, আমরাও মারা যাই। তো অ্যাজ, এখানে কিন্তু আরো সিমিলি পাচ্ছি আমরা, এখানে আরেকটা সিমিলি, এখানে আরেকটা সিমিলি, এরপরের লাইনেও আরেকটা সিমিলি। অ্যাজ ইউর আওয়ার্স ডু অ্যান্ড রাই, আওয়ার তো ঘন্টা, যেহেতু ড্যাফোডিলের সময়, ঘন্টার সাথে সাথে ড্যাফোডিল ফুলের পেটাল বা পাপড়িগুলো যেমনি শুকিয়ে যায়, আমাদের জীবনেও কিন্তু আমরা এরকম সময়ের ব্যবধানে দ্রুত শেষ হয়ে নিঃশেষ হয়ে যাই। লাইক টু দা সামার্স রেইন, ঠিক যেন সামার্স এর রেইনের মতো। সামার্স এর জন্য সাধারণত বৃষ্টি হয় না, হলে খুবই অল্প সময়, এক পশলা বৃষ্টি বলে, আসা মাত্রই আবার শেষ। আমরা বৃষ্টি জানি হলো বর্ষাকালের বৃষ্টি দীর্ঘস্থায়ী হয়, বর্তমানে সময়ে সেটা অটাম রেইন বা লেট অটাম রেইন হিসেবে আমাদের দেশে ক্লাইমেট চেঞ্জের কারণে পরিচিত পাচ্ছে। বাট সামারের রেইন কিন্তু কখনোই আমরা ওইভাবে শুনিও নাই, তেমন একটা দেখিও নাই। বৈশাখীর মতো একটা ঝড় এসে কিছুক্ষণ পরে শেষ হয়ে যায়। তো আমাদের জীবনের সময়টাও এরকম সামার্স রেইনের মতো, আমরা এই বড় হতে হতেই শেষ হয়ে গেলাম। সময় প্রে করার সময় পেলাম কোথায়, ভালো কাজ করার সময় পেলাম কোথায়, জীবনে ভালো কিছু করার সময় তেমন একটা পেলাম না বলে চলে।
তো এখানেও আরেকটা সিমিলি দেখতে পাচ্ছি আমরা, পরের লাইনেও আরেকটা সিমিলি, অর অ্যাজ দ্য পালস অফ মর্নিংস ডিউ। তো শীতকালে বা শীত প্রধান দেশে সকালে যে কুয়াশা পড়ে, সেই কুয়াশা ঘাসের পাতায় জমে জমে সুন্দর আহ পানির ফোঁটায় পরিণত হয়। এই পানির ফোঁটাটা আবার নিচে মাটিতে ল্যান্ডে পড়ে, বা ল্যান্ডে পড়ার আগ পর্যন্ত সকালের সূর্যের মিষ্টি রোদে ঝিকিমিকি করে, সেটাকে এখানে পার্ল হিসেবে বলা হয়েছে। সকালের কুয়াশায় জমা এই বিন্দু, পানির যে বিন্দুটা, এটা যেমনি খুব দ্রুত শুকিয়ে যায়, আমরা আমাদের জীবন থেকে এভাবে খুব দ্রুত চলে যাই, শেষ হয়ে যায়, নেভার টু বি ফাউন্ড এগেইন। এই কুয়াশার যে ফোঁটাটা শেষ হয়ে গেল, এটাকে আমরা যেমন আবার প্রকৃতিতে ফিরে পাই না, তেমনি আমাদেরকেও আর প্রকৃতি এই পৃথিবীতে ফিরিয়ে আনে। এই হলো সিম্পলি আমাদের ড্যাফোডিল কবিতাটা। কবিতার প্রশ্নের প্যাটার্নে আমরা কি দেখতে পাচ্ছি, দুইটা স্টাইল সম্ভবত এখানে। প্রথমে বলেছে যে শর্ট কোয়েশ্চেন আনসার, এখান থেকে শর্ট কোয়েশ্চেন আনসার এক একটা, তিনটা কোয়েশ্চেন, এক একটাতে 2 মার্ক করে। তো এখানে রাইম স্কিম আসতে পারে, স্ট্যান্ডা আসতে পারে, ভেতরের ইনফরমেটিভ কোয়েশ্চেন আসতে পারে। আর পরে আসতে হলো আইডেন্টিফাইং এন্ড এক্সপ্লেনিং লিটারারি টার্মস এন্ড ফিগার্স। সার্টেইনলি এখানে মেটাফোর আসবে বা সিমিলি আসবে, এরপর ইমেজারি আসবে। মেটাফোরের কথা চিন্তা করলে ড্যাফোডিল নিজেই একটা মেটাফোর এই কবিতায়। ঠিক আছে, ড্যাফোডিল এখানে পরোক্ষভাবে মানুষের জীবনের একটা মেটাফোর। ইমেজারি অনেকগুলো রয়েছে এই কবিতাটাতে। তো আমরা ড্যাফোডিল দেখতে পারি, এটা একটা ইমেজারি। দেন সানটাকে, আর্লি রাইজিং সানটাকে দেখি, সেটা ইমেজারি। নুন একটা ইমেজারি, ডে, ডে একটা ইমেজারি। সং শুনতে পাই, সেটা আর একটা ইমেজারি। প্রেইং এর একটা চিত্র দেখা যায়, সেটা আর একটা ইমেজারি। এক্সকিউজ মি, এরপর স্প্রিং একটা ইমেজারি। ডাই একটা ইমেজারি। দেন সামার্স রেইন একটা ইমেজারি, ডিউ একটা, মর্নিংস ডিউ একটা ইমেজারি। অনেকগুলো ইমেজারি রয়েছে। তো সিমিলি খুঁজলেও অনেকগুলো সিমিলি পাই, যেমন এখানে এটা একটা সিমিলি। এখানে সিমিলিটা বেশ বড়। এখানে সিমিলি হলো আর্লি রাইজিং সানের সাথে ড্যাফোডিলের হেস্টিং এর তুলনা করা হয়েছে। তো এখানে মেটাফোর ধরলে ড্যাফোডিল হলো মানব জীবনকে বোঝাচ্ছে পরোক্ষভাবে, এটা একটা মেটাফোর। অথবা বিউটিফুল কোনো অবজেক্টকে বোঝাচ্ছে, সেটা একটা মেটাফোর। দেন প্রেইং একটা মেটাফোর, যেটা ভালো কাজ বোঝাচ্ছে। শর্ট টাইম একটা মেটাফোর, পৃথিবীতে মানুষের থাকার সময়টা কম। তো অ্যাজ ইউ, আবার এখানে অ্যাজ ব্যবহার করার মাধ্যমে ড্যাফোডিলের জীবনের শর্ট টাইম আর মানুষের জীবনের শর্ট টাইম এর একটা কম্পারিজন আছে এখানে, সিমিলি। স্প্রিং এর সাথে আমাদের একটা কম্পারিজন আছে। স্প্রিং যেহেতু স্বল্প সময়, সেই স্বল্প সময়ের সাথে ড্যাফোডিল বা আমাদের জীবনের স্বল্প সময়ের একটা কম্পারিজন আছে, যেটা একটা সিমিলি। অ্যাজ কুইক আর গ্রোথ টু মিট ডেকেই, এখানে ডেকেই শব্দটা একটা মেটাফোর, যেটা আসলে মৃত্যু, ডেথ কে বোঝাচ্ছে। তো এইখানে অ্যাজ ইউ, ড্যাফোডিলের শুকিয়ে যাওয়ার সাথে মানুষের মৃত্যুতে পতিত হওয়া, এর একটা সিমিলি রয়েছে। সামার্স রেইন যেভাবে দ্রুত চলে যায়, সেটার সাথে ড্যাফোডিল ফুলের দ্রুত চলে যাওয়া বা আমাদের মৃত্যু, দ্রুত মৃত্যু হওয়া, সেটাকে একটা সিমিলির মাধ্যমে তুলনা করা হয়েছে। মর্নিংস ডিউ যেটা দ্রুত চলে যায়, সেটার দ্রুত চলে যাওয়ার সাথেও ড্যাফোডিলের দ্রুত চলে যাওয়া বা আমাদের জীবনে দ্রুত চলে যাওয়ার একটা কম্প্যারিজন আছে। তো পরোক্ষভাবে এটাও কিন্তু আরেকটা সিমিলি এখানে হয়েছে। তো ইত্যাদি অনেকগুলো পয়েন্টস আমরা পেলাম। তো এবার যদি আমরা টু ড্যাফোডিলস এর ইগুলো দেখার চেষ্টা করি, লিটারারি ডিভাইসেস
যদি অনলাইন থেকে দেখার চেষ্টা করি, ওরা হয়তো সবগুলো দিবে না। The document analyzes the poetic devices used in William Wordsworth's poem Daffodils. It discusses, এটা হলো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, কিন্তু আমাদের যেটা হলো রবার্ট হেরি। দ্য ফার্স্ট ফোর লাইন, এটা একটু আসছে লিট চার্ট থেকে, লিটারি পার্সপেক্টিভ থেকে। এখানে যেটা বলা হচ্ছে একটু দেখে নেই, যে টু ড্যাফোডিলস বাই দ্য 17th century English poet Robert Herrick mourns and ultimately accepts the brevity of life. Brevity মানে conciseness or preciseness or shortness, স্বল্প হওয়া। The poem's speaker pleads with spring's withering daffodils. ড্যাফোডিল স্প্রিং সিজনের উল্লেখ রয়েছে, তো এই ফুলটা ওই সময় সাধারণত থাকে। সেই ফুলটা ওয়াইদার, শুকিয়ে শেষ হয়ে যাওয়া, সেটাকে কবি প্লিড করে, রিকোয়েস্ট করে টু স্টিক অ্যারাউন্ড আনটিল দ্য সানসেট, সানসেট পর্যন্ত টিকে থাকার জন্য। কোথায় গেল আমাদের সেই মূল অংশটা? ওরা পিডিএফ ইউজ করতে বলতেছে, তো আমরা সেটা করব না। এখানে ওরা লাইন বাই লাইন এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করেছে, আবার হাইডও করে দিয়েছে। এরপরে বলছে, বিফোর ডিক্লেয়ারিং দ্যাট হিউম্যান লাইভস আর জাস্ট অ্যাজ ফ্লিটিং অ্যাজ দোজ অফ দ্য ফ্লাওয়ার্স, এই ফুলের মতো হিউম্যান লাইফও কিন্তু খুব শর্ট, ফ্লিটিং, দ্রুত সময় চলে যায়। টু ড্যাফোডিলস ওয়াজ one of some 1200 poems that appeared in Herrick's only book of poetry, Hesperides, or the works both human and divine. এই নামে রবার্ট হেরিকের যে পোয়েট্রি পাবলিকেশন, একটাই বই, সেখানে 1200 কবিতা ছিল, তার ভিতরে টু ড্যাফোডিলস একটি, যেটা 1648 সালে পাবলিশ করেছিলেন কবি। তো আমরা এরপরে কবিতার সামারিটা পাচ্ছি, যে Robert Herrick, beautiful daffodils, it makes us cry to watch you hearing away already. প্রথম দুই লাইনের মিনিং এটা। It's still morning, the sun hasn't even reached its full height in the sky. Don't go, at least not until the day which fades so quickly has bled into the evening church service. আগেই বলেছিলাম যে ইভেন্ট সং বা ইভিনিং সং এর সাথে চার্চের যে হিম, HYMN, হিম, বা ওখানে যে একটা সং হয় সেটার সাথে একটা কম্পারিজন করা আছে। Once we have said our prayers together, we will go with you. Our human lives are just as brief as yours. Our spring is just as fleeting. We grow just as certainly towards death as anything else on this planet. Our hours dwindle just like yours. Dwindle মানে দ্রুত ছেড়ে চলে যাওয়া, ফেলে রেখে যাওয়া। Drying up just as the summer's rain eventually does, or like morning's bits of condensation which disappear and are never seen again. এরপরে টু ড্যাফোডিলস এর থিম নিয়ে এখানে কিছু পয়েন্টস রয়েছে। Unfulfilled potential and the brevity of life. আনফুলফিল্ড পোটেনশিয়াল, জীবনের লক্ষ্য উদ্দেশ্য পূর্ণ হয়নি এরকম টাইপের, অথবা আমি আমার সার্ভিসটা পুরোপুরি দিতে পারিনি। টু ড্যাফোডিলস, দ্য স্পিকার মোনস হাউ কুইকলি লাইফ ফেডস, অ্যাড্রেসিং দ্য টিটিউলার ড্যাফোডিলস। দ্য স্পিকার বেগস দ্য ডেলিকেট ফ্লাওয়ার্স টু স্টে আনটিল ইভিনিং বিফোর ওয়াইদারিং অ্যাওয়ে। Read as a metaphor. This plea conveys the speaker's own anxiety about
dying before they have had the chance to fully experience life. তো এখানে মেটাফরিক্যালি একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছে যে কবি ড্যাফোডিলকে যে রিকোয়েস্ট করছে স্টে স্টে, এটা পরোক্ষভাবে মেটাফরিক্যালি তার নিজের জীবনকেই আসলে আরেকটু বেশি সময় থাকার আহ্বান জানাচ্ছে। সে মূলত ড্যাফোডিলকে বলছে, কিন্তু পরোক্ষভাবে এটা বোঝাচ্ছে তার নিজের জীবন, যে অ্যাংজাইটি অ্যাবাউট ডাইং বিফোর দে হ্যাভ হ্যাড দ্য চান্স টু ফুলি এক্সপিরিয়েন্স লাইফ। লাইফের এক্সপিরিয়েন্সটাকে ফুল করার আগেই মৃত্যু, সেটাকে স্টে করতে বলতেছে, আর একটু থাকো। দ্য স্পিকার দেন কম্পেয়ার্স দ্য ফ্লিটিং বিউটি অফ দ্য ড্যাফোডিলস টু দ্য শর্ট লাইভস। এখানে সিমিলি আছে, কম্পেয়ার করছে। ফ্লিটিং মানে দ্রুত চলে যায় এমন, বিউটি অফ দ্য ড্যাফোডিলস টু দ্য শর্ট লাইভস অফ হিউম্যান বিংস, অ্যাকনোলেজিং দ্যাট দিস ইজ সিম্পলি দ্য ওয়ে থিংস আর ইন নেচার। কবি কিন্তু ভালো করেই জানেন নেচার এরকমই, খুব দ্রুত চলে যায়। টাইম ফ্লাইজ, সময় দ্রুত যায়। বিউটি ফেডস, সৌন্দর্য একসময় অসুন্দর হয়ে পড়ে, স্তিমিত হয়ে যায়। ওভারঅল দ্য পোয়েম ল্যামেন্টস yet accepts the fact that all life, no matter how lovely, is temporary. জীবন যতই সুন্দর হোক, সব লাইফই টেম্পোরারি, জীবনের সবকিছুই টেম্পোরারি। দ্য স্পিকার্স dismay at how quickly the daffodils are fading suggest their own fear of dying prematurely. ড্যাফোডিল এত দ্রুত যাচ্ছে, এটা থেকে কবি নিজেই তার নিজেরও দ্রুত পৃথিবী থেকে চলে যাওয়ার একটা ভয় কাজ করে। ড্যাফোডিলস আর অ্যামং দ্য ফার্স্ট ফ্লাওয়ার্স টু ব্লসম ইন স্প্রিং অ্যান্ড, আচ্ছা, স্প্রিং এ প্রথম যে ফুলগুলো ফোটে তার মধ্যে একটি হলো ড্যাফোডিল। অ্যান্ড অলসো দ্য ফার্স্ট টু ফেড, এবং খুব দ্রুতই আবার অন্য ফুলের আগেই সে শেষ হয়ে যায়। ইন সেইং দ্যাট দিজ আর্লি ব্লুমার্স হেস্ট অ্যাওয়ে টু সুন, দ্য স্পিকার ইজ মেটাফরিক্যালি, মেটাফোর আর একটা, মেটাফরিক্যালি এক্সপ্রেসিং দেয়ার ওন ফিয়ার অফ ডাইং আর্লি। পরোক্ষভাবে ড্যাফোডিলের দ্রুত চলে যাওয়া স্প্রিং সিজনের ওখানে, সেখানে পরোক্ষভাবে মেটাফরিক্যালি কবি নিজের জীবন থেকেই দ্রুত চলে যাওয়া বোঝায়। দ্য স্পিকার সিমস ইনক্রেডিউলাস দ্যাট, বিশ্বাস করতে চায় না যে ড্যাফোডিলস আর ওয়াইদারিং বিফোর দ্য সান হ্যাজ ইভেন অ্যাটেইনড হিজ মুন। In other words, the speaker marvels that the daffodils have barely begun to bloom and yet are already drying up. ফুটতে ফুটতে ফুটতেই শুকানো শুরু করে দেয়। As a metaphor, এটা একটা মেটাফোর, this suggests that the speaker is afraid they too will die before achieving their full potential. স্পিকার বা কবি নিজেও চিন্তা করছে যে আমিও হয়তো আমার জীবনের পূর্ণতায় পৌঁছানোর আগেই ড্যাফোডিলের মতোই আবার এভাবে মরে যাওয়া শুরু করলাম কিনা, বা করবো কিনা, আমার মৃত্যু নিয়ে আসছে কিনা। The speaker pleads with the daffodils to stay until the hasting day has run, but to the event song and evening church service, they say that they will go along with the daffodils once they have prayed with other people, suggesting their desire to reach the end of a long, full life before departing this world. এখানেও মেটাফরিক্যালি ড্যাফোডিলের দ্রুত চলে যাওয়া, ড্যাফোডিলকে আরো দিন, সারা দিন পর্যন্ত থেকে যাওয়া। একটা দিন পূর্ণাঙ্গ হওয়া মানেই হলো একটা জীবন পূর্ণাঙ্গে পৌঁছানো। এরকম ভাবে কবি নিজের তার প্রত্যাশা বা আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে যে আমিও যেন জীবনে এরকম আমার কমপ্লিটনেস পেয়ে, ফুল লাইফ পেয়ে তারপরে চাই। Distressed as the speaker is at the thought of not fulfilling their earthly potential, they also seem to find acceptance in comparing brief human lives to fleeting daffodils. কবি এটাও জানে যে আসলে নেচারের মতো কিন্তু তাকেও এরকম দ্রুত চলে যেতে হবে। দ্য স্পিকার সেজ দ্যাট হিউম্যান বিইংস হ্যাভ শর্ট টাইম টু স্টে, হিউম্যান বিইংস এরও খুব অল্প সময় রয়েছে, জাস্ট লাইক দ্য ড্যাফোডিলস, এই ফুলের মতোই। দ্যাট দেয়ার স্প্রিং ইজ জাস্ট অ্যাজ ইফেমেরাল, ইফেমেরাল যাহা ক্ষণস্থায়ী। তো এই মানুষ জীবনের স্প্রিংটাও কিন্তু ক্ষণস্থায়ী। স্প্রিং বলতে আমরা যদি স্প্রিং সিজন মানে হলো ফুলে ফলে ভরে ওঠে এরকম সময়কে বুঝি, তাহলে মানব জীবনের ফুলে ফলে ভরে ওঠে এরকম সফলতার সময়কে বুঝি, সেই সময়টা এরকম দ্রুত চলে যায়। মোর ওভার হিউম্যানস হ্যাভ অ্যাজ কুইক আ গ্রোথ টু মিট ডেকে অ্যাজ দ্য ড্যাফোডিলস টু, এবং মানুষ ড্যাফোডিলের মতোই কিন্তু মানুষও দ্রুত ডেকে ধ্বংসের দিকে এগিয়ে যায়। ইন আদার ওয়ার্ড, দ্য স্পিকার রিয়েলাইজেস দ্যাট দের ইজ নেভার গোয়িং টু বি আ গ্রেট টাইম টু ডাই, লাইফ উইল অলওয়েজ ফিল টু কুইক। আসলে মৃত্যুর জন্য অনেক আয়োজন করে সময় নিয়ে ভালোভাবে মারা যায় এরকম কোনো কোনো বিষয় থাকে না। লাইফ
উইল অলওয়েজ ফিল টু কুইক, জীবন সবকিছুতেই সবসময় খুব দ্রুত হচ্ছে এরকমই মনে হবে। দ্য স্পিকার কম্পেয়ার্স দ্য ফ্লিটিং নেচার অফ হিউম্যান লাইফ টু summer's rain that dries away, and to pearls of morning's dew that simply disappear, never to be found again. In this way, the speaker accepts the humans aren't special. Like everything else in nature, human life is temporary. এই তো মোটামুটি আমরা ড্যাফোডিলটাকে দেখলাম। তো আহ কবি নর্মালি আমরা কেউ কাউকে কোনো নামে ডাকলে ওটাকে সাধারণত অ্যাড্রেসিং বলে থাকি নর্মালি, কিন্তু কবিতায় কেউ কাউকে এভাবে অ্যাড্রেসিং করলে সেটাকে অ্যাপোস্ট্রফি বলা হয়। তো এই সেই অ্যাপোস্ট্রফি ওয়ার্ডটা এখানে এক্সাম্পল ফেয়ার ড্যাফোডিলস এই অংশটা। The poem begins with the speaker directly addressing spring's fair or beautiful daffodils, an example of apostrophe. The speaker laments the fact that the flowers wilt মানে দ্রুত চলে যাওয়া so quickly in referring to themselves as part of a collective, we মানে হলো humankind or people, rather than as an individual I we. The speaker conveys that they are talking about a general human experience. আর সেই এক্সপেরিয়েন্সটা হলো স্পিকার্স উইপিং ওভার দ্য ডাইং ড্যাফোডিলস সিমস টু রিপ্রেজেন্ট সাম ডিপ আর মোর কালেকটিভ গ্রিফ। স্পিকার যেমনি এই ডাইং ড্যাফোডিলস এ কান্না করছে, সব মানুষই যেন পরোক্ষভাবে সেম কথাই বলতে চাচ্ছে, কান্না করছে, সেম ফিলিং। The speaker then says that the early rising sun has not yet attained his noon. In other words, the speaker is upset about the daffodils dying before the sun has even reached its zenith in the sky. জেনিথ মানে সর্বোচ্চ পয়েন্ট, মধ্য মধ্য আকাশ, সূর্য যেখানে সবচেয়ে উপরে থাকে। This reflects the fact that daffodils are some of the earliest flowers to blossom in spring and also some of the first to depart. In hasting away before the noon has reached its full height, they are missing out on the brightest part of the day. The personification of the sun in line 3 suggests that the speaker's sorrow about the daffodils' early death really reflects their own anxiety about not reaching their noon or peak. তো আলটিমেটলি এখানে ডাই শব্দটা, ডেথ শব্দটা সাধারণত মানুষের ক্ষেত্রে প্রযোজ্য, ফুলের ক্ষেত্রে তো আর না। ফুলের ক্ষেত্রে হলো ওয়াইদারিং, ড্রাইং আউট, বাট তবুও কবি এখানে ডাই শব্দটা ব্যবহার করেছে ড্যাফোডিলের ক্ষেত্রে, যেটা জীবন নেই এমন কোন বস্তুতে জীবন রয়েছে, এমন কোন প্রাণীর জীবন থাকার কল্পনা। এই ধরনের কেসগুলোতে আমরা পার্সনিফিকেশন বলি। পার্সনের কোয়ালিটি কোন বস্তুতে প্রতিফলিত হওয়া। তো আলটিমেটলি ড্যাফোডিল যেহেতু মারা যাচ্ছে, শুকাচ্ছে না কবির মতে, শুকাচ্ছে অবশ্যই কিন্তু মারা যাওয়ার কথাও কবি যেহেতু বলেছে, সেহেতু এটা আমাদের কাছে পরোক্ষভাবে একটা পার্সনিফিকেশন। The speaker perhaps fears not living up to their own potential or missing out on some great. They worry they will die before they achieve whatever it is they hope to achieve in life. The first 4 lines of the poem are written in common meter. কবিতার যে ছন্দ সেটা। This means that lines alternate between iambic tetrameter, lines of 4 iambs, and iambic trimeter or trimeter, lines of 3 iambs. An iamb is a food made up of an unstressed syllable followed by a stressed syllable. And this pattern results in a pleasing and predictable rhythm. Scan the first 2 lines look like this. এখানে বোল্ড করা হলো স্ট্রেসড, আনবোল্ড করা পার্টগুলো হলো আনস্ট্রেসড। তো এখানে দেখতে পাচ্ছি আমরা ফেয়ার ড্যাফোডিলস 1 2 3 4, 4টা বোল্ড আবার 4টা আনবোল্ড। তো ট্রিমিটার আবার নিচের লাইনে 3টা বোল্ড 3টা আনবোল্ড। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে প্রথম লাইনে বা অড লাইনগুলোতে রয়েছে টেট্রামিটার, আর ইভেন লাইনগুলোতে ট্রাইমিটার বা ট্রিমিটার রয়েছে। Note that the first foot is not
আয়াম্বিক, প্রথমটা কিন্তু আবার আয়াম্বিক হচ্ছেও না, যে এইখানে দুইটাই স্ট্রেসড হচ্ছে, অর অ্যাটলিস্ট নট স্ট্রংলি, হলেও খুব স্পষ্ট না। So we would argue it reads most naturally as a spondy, two stressed syllables in a row, drawing attention to the speaker's beautiful but fleeting subject. Otherwise, the iambic rhythm is familiar and musical. These lines use the ABCB rhyme scheme. তাহলে এখানে কবিতার rhyme scheme হলো ABCB, typically associated with common meter as well, meaning that the even numbered lines end in a rhyme, in this case soon and noon. The opening lines also contain we, alliteration, and we, and I, assonance, সব ভাওয়াল সাউন্ড রয়েছে বেশি এখানে। সেম লেটার দিয়ে শুরু হওয়াকে অ্যালিটারেশন বলা হয়। লেটার যদি হয় ভাওয়াল সাউন্ড, যদি সেই সাউন্ডটা কনসোনেন্ট সাউন্ড হয় তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাসোনেন্স বলে থাকি। All of this strong musicality right off the bat suggests the intensity of the speaker's feeling. তো আমরা মোটামুটি দেখে বেসিক মিনিং দেখে নিলাম, এর বেশি আশা করি ড্যাফোডিল ফুলের ক্ষেত্রে তেমন একটা আমাদের লাগবে না। তো এবার যাই, আমি যে তোমাদের এক্সপ্লেনেটরি টেক্সট দিয়েছি সেটা নিয়ে 1 মিনিট একটু কথা বলি। এখান থেকে কোনটা আসতে পারে? আমার মনে হয় যে মেমোরাইজেশন ডিসকারেজড, এটা চলে আসতে পারে। 1 পেজের মতো লিখলেই চলবে। Memorization is often discouraged because it promotes surface level learning rather than deep understanding. While rote memorization, মানে একদম সরাসরি মুখস্থ বিদ্যা, allows individuals to recall facts. Facts গুলো কিন্তু মুখস্থ করা লাগে ultimately. It can hinder critical thinking and problem solving skills essential for real world application. আমরা জানি যে জীবনের ফ্যাক্টস গুলো মুখস্থ করা লাগে, মুখস্থ ছাড়া আমরা ফ্যাক্ট মনে রাখতে পারি না। বাট এইভাবে বারবার সবকিছু মুখস্থ করতে করতে একসময় আমাদের রিয়েল ওয়ার্ল্ডে সেই মুখস্থ বিদ্যা অ্যাপ্লাই করার সুযোগটা কমে যায়, আমাদের প্রবলেম সলভিং স্কিল বাড়ে না, ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি বাড়ে না। ওভার এমফাসিস অন মেমোরাইজেশন ক্যান লিড টু অ্যাংজাইটি, অতি বেশি মেমোরি করতে বললে অ্যাংজাইটিও তৈরি হয়ে যায়, তো কিভাবে মেমোরাইজ করবো, অ্যান্ড দ্য ল্যাক অফ এঙ্গেজমেন্ট, এবং একসময় হয়তো রিপালসড হয়ে যায় আর শিখবই না। As learners may focus solely on passing tests rather than grasping concept. এতে যেটা হয়, শিক্ষার্থীরা পরীক্ষায় পাশ করার চিন্তাই করে, মূল বস্তু যে আসলে জিনিসটা কি সেটা ধরে রাখার চিন্তা করে না। Additionally, information can quickly become outdated. ইনফরমেশন খুব দ্রুত শেষ হয়ে যেতে পারে, making reliance on memorized facts impractical. ফলে যেহেতু পৃথিবী পরিবর্তনশীল, তাই আমি যে ইনফরমেশনটা মেমোরাইজ করছি এটা তো একসময় পরিবর্তিত পৃথিবীতে নাও লাগতে পারে, গুরুত্বপূর্ণ নাও হতে পারে। তাই আমি মেমোরাইজ না করে যদি বুঝে নিতাম তাহলে পরিবর্তিত পৃথিবীতে আমি ওইটাকে আবার পরিবর্তিত করে ব্যবহার করতে পারতাম। সো রিলায়েন্স অন মেমোরাইজড ফ্যাক্টস ইমপ্র্যাকটিক্যাল, এটা অবাস্তব হয়ে যায় যে মেমোরাইজ ফ্যাক্ট দিয়ে আমি পৃথিবীতে খুব একটা উপকৃত হবো, এটা অবাস্তব। Encouraging active learning strategies such as analysis, synthesis, and application of knowledge fosters a more comprehensive understanding. ফলে অ্যানালাইজ, সিনথেসাইজ করে সেই নলেজটাকে জীবনে অ্যাপ্লাই করতে পারা, এইভাবে শিখতে পারার উৎসাহ দেওয়া, এর মাধ্যমে ফোস্টার্স আ মোর কম্প্রিহেন্সিভ আন্ডারস্ট্যান্ডিং, আরো বেটার আন্ডারস্ট্যান্ডিং জীবনে আসে। ইনাবলিং ইন্ডিভিজুয়ালস টু অ্যাডাপ্ট, এতে ইন্ডিভিজুয়ালকে পরিবর্তিত পরিস্থিতির সাথে, এভার চেঞ্জিং ওয়ার্ল্ডের সাথে অ্যাডাপ্ট করতে এবং ইনোভেট করতে, আগের তথ্যকে কাজে লাগিয়ে নতুন কিছু তৈরি করতে হেল্প করে। এটাই বরং আমাদের জন্য বেটার শেখার ক্ষেত্রে। তাই আমরা মেমোরাইজেশন বাদ দিয়ে আন্ডারস্ট্যান্ডিংটাকে বেশি ফোকাস করব। তো কিভাবে এক্সপ্লেনেটরি টেক্সটটা লিখতে হবে, তোমাদের ইএফটি বইয়ে যেখানে এক্সপ্লেনেটরি টেক্সট আছে ওখানে 2টা প্যারা করা আছে অলরেডি। তো এইখানে আমি বলবো যে আমার এইটা হলো কংক্রিট টেক্সট, এই টেক্সটের আগে তুমি মেমোরাইজেশন কি এরকম একটা ইন্ট্রোডাকশন দিবা।
Memorization is the fact of learning something by rote but not by understanding. এভাবে একটা কনক্লুশন দিবা আর লাস্টে একটা ইন্ট্রোডাকশন দিবা আর লাস্টে একটা কনক্লুশন দিবা সো memorization is discouraged and students should not depend on memorizing for their future. এভাবে একটা ইন্ট্রোডাকশন দিবা, কনক্লুশন দিবা আর মাঝখানে আমার এই টেক্সটটাকে কমপ্লিটলি লিখে দিবা। এই তিনটা প্যারায় আমি তোমাদেরকে এক্সামে লিখতে বললাম, ঠিক আছে? আমার এই দেওয়া অংশের ভিতরে কোনো প্যারা করার দরকার নেই। নিজে থেকে একটা ইন্ট্রোডাকশন অ্যাড করবা, একটা কনক্লুশন অ্যাড করবা। আমার দেওয়া অংশটা স্বয়ংসম্পূর্ণ, এটাকে প্যারা করলে ভেঙে যাবে, মূল ফ্লোটা ভেঙে যাবে। তুমি তোমার নিজের আন্ডারস্ট্যান্ডিং থেকে এই মেমোরাইজেশন কি ওরকম একটা ব্যাখ্যায়, তাহলে ডিসকারেজ করা বলতে আসলে কি বোঝায়, মানে এটাকে বাদ দেওয়া বোঝায় নাকি হালকা মেমোরাইজেশন এর মাধ্যমে নতুন কোনো তথ্যকে ভালোভাবে জীবনে বুঝে নেওয়া, সেটা বোঝায়, ওরকম একটা ভালো ব্যাখ্যা দিয়ে দেবা। প্রি প্ল্যান্টেশন কি এটার ব্যাখ্যা, এটাই আসলে ইন্ট্রোডাকশন হবে। যে পৃথিবীতে গাছ শেষ হয়ে যাচ্ছে, পৃথিবীতে 25% ফরেস্ট এরিয়া থাকার কথা, কিন্তু আমরা দেখতেছি দিন দিন এটা কমে যাচ্ছে। তো এই পরিবর্তিত ক্লাইমেট চেঞ্জের একটা প্রভাব আসছে। তো এই পরিস্থিতিতে ট্রি প্ল্যান্টেশন করার মাধ্যমেও আমরা চাইলে ফরেস্ট এরিয়ার পার্সেন্টেজ বাড়াতে পারি। আর এই উদ্দেশ্যে ট্রি প্ল্যান্টেশন করাটা ইম্পর্টেন্ট। এভাবে একটা ইন্ট্রোডাকশন দিব আর লাস্টে সরকার বেসরকারি সরকারি লোকজন, বেসরকারি বা এনজিও মিডিয়া গুলো, টেলিভিশন মিডিয়া, সাধারণ মানুষ, শিক্ষিত মানুষ সবাই মিলে ট্রি প্ল্যান্টেশনে আসা উচিত, এরকম একটা কনক্লুশন দিয়ে দিবা। তাহলেই ইন্ট্রোডাকশন আলাদা হলো, কনক্লুশন আলাদা হলো, আর মাঝখানের লজিক্যাল লেখাটা একদম সম্পূর্ণ কংক্রিট থাকবে। এভাবেই লিখতে বলবো। তো শেষ করবো আজকে এখানে। সবাই আমি যেভাবে বললাম এভাবে পরীক্ষা দিবে আশা করি। ভালো থেকো, আল্লাহ হাফেজ।